সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। তো আপনারা অবগত আছেন, এখন বাংলাদেশে লকডাউন চলছে। লকডাউনের কারণে মানুষ গৃহবন্দী, মানুষের জীবন এবং জীবিকা হুমকির সম্মুখীন। তো আমরাও এর ব্যতিক্রম নই। তো এই গৃহবন্দী অবস্থাতেই আমরা দুজন, আমি এবং ফিরোজ, ঘরোয়া কথোপকথন করেছি। আমাদের এই কথোপকথনে আমাদের শৈশব, আমাদের কৈশোর, আমাদের যৌবন, আমাদের প্রেম, বিয়ে এবং আনুষঙ্গিক বিষয়গুলো উঠে এসেছে। তো বলে রাখি, আমাদের শৈশবকালেই মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। তো আমাদের এই আলোচনায়, কথোপকথনে সেই মহান মুক্তিযুদ্ধে আমাদের সেই শৈশবের দিনগুলোর কথাও উঠে এসেছে। তো আমি আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাব। তার আগে একটি কথা বলা ভালো, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন যে আমাদের আলোচনায় একজন আরেকজনকে আমরা তুই বলে সম্বোধন করেছি। যদিও চাচা ভাতিজা, কিন্তু আমাদের এই সম্বোধনটা আমরা তুই বলেই করেছি। এর কারণ হচ্ছে যে আমরা খুব ছোটবেলা থেকেই, যদিও চাচা ভাতিজা, কিন্তু বন্ধুর মতো একই সঙ্গে বড় হয়েছি, একই বিছানায় থেকেছি, একই স্কুলে পড়েছি, একই পরিবেশ এবং পরিস্থিতিতে আমরা বেড়ে উঠেছি। তো আমাদের এই তুই সম্বোধনটা বন্ধুত্বের কারণেই হয়েছে। তো এটা আপনারা আদারওয়াইজ নেবেন না। তো কথা আর না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের আলাপচারিতায় চলে যাচ্ছি। যারা আমাদের এই আলাপ এবং কথোপকথন যারা উপভোগ করবেন, তাদের সবাইকে আগাম শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা ফিরোজ, এখন তো সারা পৃথিবীতেই করোনা ভাইরাসের প্রকোপ চলছে, মহামারী আকারে দেখা দিয়েছে। তো বাংলাদেশেও এর ব্যতিক্রম না। তো আসলে এই করোনা ভাইরাসের সময়টাতে প্রত্যেকের জীবন তছনছ হয়ে গেছে, মানে অস্বাভাবিক পর্যায়ে চলে গেছে পরিবেশ পরিস্থিতি। তো এই অবস্থায় তুই কিভাবে তোর জীবন জীবিকা নির্বাহ করছিস, বা আমি বলতে চাচ্ছি কিভাবে তোর জীবন চলছে, যদি এই ব্যাপারে একটু বলতি। অ্যাকচুয়ালি এই করোনা ভাইরাস বাংলাদেশের ছোট বড় সব মানুষকে কম বেশি ইফেক্ট করছে, আমি এর বাইরে না। বিশেষ করে আমাদের এই গরিব অর্থনীতিতে আমরা একদিন কাজ না করলে আমাদের পরের দিন আমাদের ঘরে হাঁড়ি চলে না। তবে আমার ব্যাপারটা অবশ্য একটু ভিন্ন, কেননা আমি তো আসলে অনলাইনে কাজ করি, যার জন্য আমার তেমন একটা সমস্যা হচ্ছে না। অনলাইনে কাজ করতে তার কোনো অসুবিধা নাই। তো হ্যাঁ, আসলে আমার ব্যাপারটাও তাই। ধর, আমি তো দৈনিক পত্রিকায় কখনো কাজ করিনি, একটা ম্যাগাজিনে কাজ করতাম। সেই 2005 থেকে আমি করছি, অন্য লোকে কাজ করছি। তো অফিস আমাদের ঠিকই আছে, কিন্তু আমরা কেউ অফিসে যাচ্ছি না, অফিস বন্ধ। কারণ হচ্ছে কি যে করোনা ভাইরাস কারণেই এই প্রতিবন্ধকতাটা। তো আসলে এসব ব্যাপার নিয়ে আর কথা নাই বা বাড়ালাম। আর তার চেয়ে বরং এইসব মহামারী, ভাইরাস, অসুবিধা, প্রতিবন্ধকতা, এই ব্যাপারগুলো কাটিয়ে চল আমরা সেই শৈশবে, যে সময় করোনা ভাইরাস ছিল না, যে সময় মহামারী ছিল না, আমাদের সেই শৈশবকাল, আমাদের সেই ছোটবেলার জীবনে ফিরে যাই। সেখানে সবকিছুই খুব স্বাচ্ছন্দ্য ছিল, খুব স্বাভাবিক ছিল। সেই জীবন নিয়ে আমরা দু চারটা কথা বলি। জাস্ট গুড। আমার মনে হয় যেটাই ভালো হবে। আসলে
করোনা ভাইরাস বা পলিটিক্স এগুলো কোনো কিছু নিয়ে কথা বলতে আমার ভালো লাগে না। আচ্ছা, তোর কি মনে আছে ছোটবেলায় যখন আমরা ক্লাস 1 অথবা 2-তে পড়তাম, আমার ঠিক সম্ভবত 1-এই পড়তাম, আমরা ধানমন্ডি বয়েজ স্কুলে মনে হয় পড়তাম, তুই আর আমি একই সঙ্গে একই ক্লাসে পড়তাম। তোর কি সেদিনের কথা তোর মনে আছে? তো হ্যাঁ হ্যাঁ, তোর কথায় আরো বেশি করে মনে পড়ে গেল। আসলে আমরা একই ক্লাস, একই পাঠ্যপুস্তক ছিল আমাদের, এবং একই পরিবেশ, একই পরিবার থেকে আমরা বড় হয়েছি। তো সেসব দিনের কথা বলা যায় না। ইভেন আমার এটাও মনে আছে যে আমাদের দুটো ব্যাগ ছিল। তোর ব্যাগের কালারটা মনে হয় লাল ছিল, আমারটা ছিল হলুদ। রাইট। এবং আমার মনে আছে যে এই ব্যাগগুলো আমাদেরকে আমাদের দাদা কিনে দিয়েছিল, এটা আমার মনে আছে। এবং আমার সবচেয়ে বড় কথা যে কথা আমার মনে আছে সেটা হচ্ছে যে যেদিন প্রথম আমরা স্কুলে যাই সেদিনকে আমাদের দাদা, আমার দাদা আর কি, তোর আব্বা আমাদের দুজনকে দুই হাতে ধরে হেঁটে হেঁটে স্কুলে নিয়ে গেছিল। এবং স্কুলে নিয়ে যাওয়ার পর ওই স্কুলের যে হেড মাস্টার যিনি ছিলেন, আমার মনে আছে, উঁচা লম্বা করা একজন ভদ্রলোক, বেশ কালো। তো ওনাকে প্রথম দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ছোট না আসলে আমি খুব ভীতু ছিলাম। তো ওনাকে দেখলাম খুব ভয় লাগতো। উনি আমাদের স্কুলে দিয়ে আসতো এবং নিয়ে আসতো। তো তোর কি মনে আছে সব দিনের কথাগুলো? হ্যাঁ, মনে আছে অবশ্যই, কারণ আমি তো তোর চেয়ে কিছুটা হলেও বয়সে বড়। খুব বেশি বড় নয়, মেবি হয়তো বছর খানিক, নট মোর দেন 1 ইয়ার। পিঠাপিঠি অনেকটা জমজের মতো আমরা Right. বড় হয়েছে। তো এই হ্যাঁ, আমার মনে আছে। আর আমার আরেকটা জিনিস মনে আছে যে আব্বা আমাদের পড়াশোনার ব্যাপারে খুব খেয়াল করতেন। উনি এই ব্যাপারটাতে খুব যত্ন নিতেন এবং পরিচর্যা করতেন। কারণ ভাইজান, তোর বাবা, উনি তো বাইরে বাইরে কাজ করতেন। হ্যাঁ, উনি খুব ব্যস্ত মানুষ ছিলেন। উনি তো ব্যস্ত ছিলেন এবং ওনাকে আমরা ওইভাবে সবসময়ের জন্য পাইনি। তো আমাদের গার্জিয়ান বা অভিভাবক বলতে আব্বাকে আমরা ছোটবেলায় পেয়েছি। রাইট। আর ভাবি তো ছিলেন বড় ভাবে। তাই তোর আরেকটা কথা মনে আছে কিনা, আমাদের একটা টিচার ছিল, হাউস টিচার। উনি আমাদের বাসায় এসে পড়াইতেন। আমার যত মনে পড়ে ওনার বাড়ি ছিল বৈশাখ, এবং উনি বাসায় এসে যখন আমাদের পড়াইতেন আমাদের খুব মারতেন। এবং আমার এটাও মনে আছে উনি যেটা করতেন সেটা হচ্ছে সমস্ত জানলাগুলো বন্ধ করে দিয়ে উনি আমাদেরকে বড় বড় চোখ করে ভয় দেখাইতেন। আমাদের বলতেন, জানোস আমি বৈশালের ছেলে, মাইরা শেষে হলাম। তো এমন হয়েছে যে ওই স্যার যখন বিকালে আসার সময় হতো, আমি তার আগে থেকে আমি কান্না শুরু করতাম ভয়ে, ওই স্যারের ভয়ে আমি কান্না শুরু করতাম। পড়ালেখা করবো কি? তোকে মনে আছে সেই স্যারের কথা? হ্যাঁ, আসলে ওই একটা সময় আমাদের, ওই সময় স্যাররা, যে স্যার বেশি মারতে পারতো, পিটাইতে পারতো, সেই ভালো শিক্ষক হিসেবে মানে নিজেকে মনে করতো। কিন্তু ব্যাপারটা কিন্তু তা না। আমার এটাও মনে আছে, আম্মা একবার ঢাকায় আসছেন এবং এই ঘটনাটা উনি দেখছেন। দেখার পরে হ্যাঁ, আম্মা বলছে, না, এ তো স্যার না, সে তো ডাকাত। বাচ্চাদেরকে যেভাবে সে ভয় দেখায়, যেভাবে মারপিট করে, তাকে রাখা যাবে না। তো আম্মার পিড়াপিড়িতেই মনে হয় শেষ পর্যন্ত আমরা সেই স্যারের অত্যাচার, অবিচার, নির্যাতন থেকে রক্ষা পেয়েছি। আমার এটাও মনে হয়। রাইট। আসলে আমার দাদি আসলে সেই বিপদ থেকে আমাদেরকে বাঁচাইছিলেন। এবং ব্যাপারটা এরকম হয়েছিল যে যখন প্রতিদিন বিকেল আমি সারা আসার আগে আমি কানাডি শুরু করতাম, তো দাদি জিনিসটা খেয়াল করছি কেন আমি কান্দি। তো একদিন দাদি, আমি যখন পড়তে বসছি তখন দাদি মনে হয় যে জানলার ফাঁক বা দরজার ফাঁক দিয়ে জিনিসটা খেয়াল করছে। এবং তারপরে উনি আমাকে তো খুবই বকা, এই মাছটা পালাইতে হবে। তারপর আসলে ঠিকই ওনার কথাতে সেই মাছটা থেকে পালানো হয়। কিন্তু এরপরে আবার যে মাস্টারটা আমাদের ছিলেন, যে টিচারটা ছিলেন, উনি কিন্তু খুব ভালো টিচার ছিলেন। এবং উনি আমাদের জন্য চকলেট নিয়ে আসতেন। এবং আমার এটা মনে আছে, টেলিভিশন উনি আমাদেরকে প্রথম কোন এক বাড়িতে নিয়ে, তো আমাদের পাঠ্য বই টেলিভিশন সম্পর্কে একটা মানে গল্প ছিল। উনি সেই গল্পটা পড়ার সময় আমাদেরকে বললো যে টেলিভিশন তো দেখো নাই, তোদেরকে আমি টেলিফোন দেখাবো। উনি আমাদেরকে টেলিফোন দেখায় নিয়ে আসছেন। তো কি মনে আছে সেই কথাগুলো? হ্যাঁ, সেটা মনে আছে। তবে আবার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে আসলে আশেপাশের চাইতে আমাদের বাড়িতেই কিন্তু প্রথম টেলিভিশন আসছে। হ্যাঁ, প্রথম টেলিভিশন, কারণ যে সে ওয়ালি ভাই ফিলিপসে চাকরি করতেন, সেই সুবাদে আমরা প্রথম টেলিভিশন বাড়িতে বসে দেখার সুযোগ পেয়েছি। রাইট, এটা ঠিক। এটাও আমাদের সৌভাগ্য। এটা ঠিক। এবং আসলে
কাকা ফিলিপসে চাকরি করার সুবাদেই রেডিও এবং টেলিভিশন, যখন রেডিওটা মানে খুবই একটা এক্সপেন্সিভ কিছু একটা ছিল, সবার বাসা ছিল না, ওই সময় আমাদের বাসায় রেডিও ছিল। এবং টিভি যখন কোথাও অনেক ঘরেই ছিল না, একটা এলাকায় একটা দুটো টিভি ছিল, তখন আমাদের বাসায় টিভি ছিল। শুধু তাই না, কাকার সুবাদই কাকা তখন ফিলিপস চাকরি করতেন, এটা ঠিক। এই দিক থেকে আসলে কিন্তু আমরা ভাগ্যবান আমি মনে করি, কারণ রেডিও টিভি সেগুলো আমরা সেই প্রথম অবস্থাতেই 60 দশকেই আমরা দেখেছি, উপভোগ করেছি। ছাত্র হিসেবে তো তুই আসলে অনেক ভালো ছাত্র ছিলি। আমার মনে আছে যে ক্লাস 5-এ তুই বৃত্তি পরীক্ষা দিয়েছিলি, এবং ক্লাস 4 থেকে তুই যখন 5-এ আমরা উঠি তখন তুই স্কুলে ফার্স্ট হয়েছিলি, এটা আমার মনে আছে। এবং তখন থেকেই তুই মোটামুটি কবিতা টবিতা এইসব কিছু লিখতি আর কি, মানে সাহিত্যের প্রতি তোর আমার মনে হয় তখন থেকে একটা আগ্রহ ছিল। এই ব্যাপারে কিছু একটা কিছু বলার একটু শুনি। আসলে তোর তো নিশ্চয় মনে আছে যে আমাদের এক আত্মীয় মাহবুব কাকা, উনি আমাদের বাসায় থাকতেন সে 60-এর দশকে। তো কাকা কিন্তু আমাদের খুব শাসনে রাখতেন। ইভেন শাসন কথাটা আমি এভাবে বলবো না, উনি আমাদের মানে অভিভাবকের মতোই ছিলেন। তো আমাদেরকে অনেক কিছু শিখাতেন, এই জিনিসগুলো আমরা আসলে ওনার কাছ থেকে শিখেছি। হ্যাঁ, আমাদের উনি অনেক সময় ডাকতেন, আমরা যদি কি বলতাম উনি খুব রাগ করতেন, আমাদেরকে বলতে হতো জি, এই যে ব্যাপারগুলো এগুলো। হ্যাঁ, তো এই মাহবুব কাকাই আমার সাহিত্য সম্পর্কে যদি বলতে হয় তাহলে ওনার প্রসঙ্গটা চলে আসে। তো আমাদেরকে পড়া করতে দিয়েছেন, এবং উনি খুব কড়া মেজাজের ছিলেন। তো আমি পড়া বাদ দিয়ে একটা গল্প লিখছি। তখন আমি খুবই ছোট, আমরা খুব সম্ভব আমরা তখন আর্যপাড়া, আমরা তখন মহাকালীতে থাকি, আমার মনে যতদূর আছে। তো মহাকালী ওয়ার্ল্ড গেট, হ্যাঁ ওয়ার্ল্ড। তখন লিখছি, গল্প লিখতেছে, উনি কাকা এসে দেখে তো খুব মানে আমি তো ভয় পেয়ে গেছি, কিন্তু উনি রাগান্বিত হলেন না। উনি গল্পটা দেখলেন এবং তারপর বললেন যে অন্য ঘরে যে লিখেন, আজকে আর আপনাকে পড়তে হবে না। তো আসলে গল্প লেখাটা বড় কথা না, আজকে যে পড়তে হবে না, এই খুশিতেই আমি অন্য ঘরে যে গল্প লেখার চেষ্টা করেছি। গল্প সেটা প্রথম গল্পই ছিল এবং খুব ছোটবেলায়। তো আসলে আর এই যে তুই যে বললি যে ভালো ছাত্রের ব্যাপারটা, ছাত্র আসলে আমি আর তুই কেউ খারাপ ছিলাম না, কিন্তু আমার এইটুকু মনে পড়ে তুই খুব দুষ্ট ছিলি। হ্যাঁ, এবং তুই একটু টেকনিক্যাল দিকে তোর খুব এই ঝোঁক ছিল, এটা আমার মনে আছে। হ্যাঁ, আমার যেমন সাহিত্যের দিকে, তোর তেমন ঠিক। আমাদের ঘরের যে ঘড়ি, সে ঘড়িটা তুই পারতি, সেটা খুলতি, সেটা ভাঙতি, আবার সেটা নিয়ে মেকানিজম করতি। এই জিনিসগুলো তোর ছোটবেলা আমি দেখছি। তা ঠিক, ছোটবেলা থেকে আসলে আমার টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করতে বা চিন্তা করতে বা ভাবতে খুব ভালো লাগতো। অবশ্যই এখনো লাগে, এখনো আমি টেকনিক্যাল বিষয় নিয়ে অনেক ধরনের কাজকর্ম করি। তো তারপরে আমি আসি তোর, আমরা যখন ম্যাট্রিক পরীক্ষা দিই, আমার মনে আছে সেই সময় তো আমরা যখন পড়ালেখা করছি তখন আমরা ঠিক সবাই না, যারা ভালো ছাত্র তারা সবাই নিজেরা নিজের নোট করে পড়ালেখা করতো। তো তুইও বাংলার অনেক নোট তোর ছিল। তো মজার ব্যাপার হলো এটাই, তো তোর নোটগুলা আমি চাইলেই হয়তো তোর কাছে আমি চাইলেই পাইতাম বা তুই আমার দিতে, কিন্তু আমার বন্ধুরা আমার একদিন বুদ্ধি দিল যে নোটগুলো এত ভালো নোট করে, স্যারে দেখায়, এই নোটগুলো চুরি করে নিয়ে আসবা, আইনা আমাদেরকে দিবা। আমার মাথায় কি হইলো জানেন, আমি সেই নোটটা চুরি করে নিয়ে আমি বন্ধুদেরকে দিয়েছিলাম। তো কি সেই সব কথা বলে মনে আছে? হ্যাঁ, তুই বললি চুরি করে নিয়ে, আসলে আমি ঠিক চুরি বলবো না, তবে এটা ছেলে মানুষই। হ্যাঁ, ছেলে মানুষই ছিল। হ্যাঁ, এটা মনে আছে। এবং আমার এটাও মনে আছে যে আমি যে নোটগুলো করতাম, স্কুলের টিচার একদিন আমাদের পরীক্ষার পর, তখন খুব সম্ভবত আমরা তেজাপুর স্কুলে পড়তাম। তো এই সময় আমি ওই দিনটা স্কুলে যাইনি, পরের দিন যখন স্কুলে গেলাম, সব ছাত্ররা দেখি আমাকে বেশ উৎসুক নিয়ে আমাকে দেখছে। আমার এক বন্ধু সাইফুদ্দিন, সে আমাকে বললো, স্যার তো তোমার খুব প্রশংসা করছে, তুমি কি খুব ভালো নোট করছো।
তো এখন এসে পরে স্যার যখন ক্লাসে আসলেন আমাকে নাম ধরে ডাকলেন, তো বললো এই নোটটা তুমি কোথা থেকে করছো? তো আমি স্যার আমি তো মানে লাইব্রেরি ওয়ার্ক করি, ওইখান থেকে আমি নিজেই করছি এটা। বলে কারো সাহায্য নেওয়া নেই? আমি বলি না, হ্যাঁ সাহায্য নিয়েছি বইয়ে, কিন্তু আমি নিজেই এটা করছি। তো স্যার আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করলেন এবং স্যার বললেন যে এই ছেলেটা, আমি বাংলার কথা বলছি, এছাড়া যেভাবে নোট করেছে, তার নোট করার যে পদ্ধতি, হ্যাঁ, এবং তার যে ভাষা জ্ঞান, সে তো একদিন লেখক হবে। তো এই কথাটা আমার মনে আছে, এই কথাটা আমার মনে আছে। স্যার হয়তো সেদিন ঠিকই বলেছিলেন, আজকে তো তুই একজন লেখক, তোর অনেক গল্প কবিতা অনেক কিছু আছে আমি জানি। তো তোর এই সাহিত্যের যে জীবনটা বা তোর যে ব্যক্তিগত জীবন যেটা এখন যেটা আছে, এই সম্পর্কে তুই কিছু বল, যেটা হয়তো আমি জানি না বা আমরা অনেকেই জানি না। তোর নিজস্ব কথা যেগুলো আর কি, এটা আমাদের ব্যক্তিগত কথা যেগুলো, তার থেকে কিছু একটা অংশ আমাদেরকে বল। হ্যাঁ, একটা জিনিস বলতে পারি, সেটা তোর মনে আছে কিনা জানি না। আমরা তখন মুক্তিযুদ্ধের সময় আমার সাংবাদিকতা এবং সাহিত্য আমি পাশাপাশি করেছি। তো এই আমি সাহিত্যের কিছু কথা তো তুই বললি, মানে হাতে খড়ির ব্যাপারগুলো। আর মুক্তিযুদ্ধের সময় আমাদের বাড়িতে একজন মুক্তিযোদ্ধা ছিলেন, উনি আমাদের বাড়িতে থাকতেন এবং খাইতেন। হ্যাঁ, ওই সময় প্রায় বাড়িতেই মুক্তিযোদ্ধারা আশ্রয় নিতেন, থাকতেন, খাইতেন। মানুষও খুব আদর সমাদর করে তাদেরকে রাখতেন, হ্যাঁ, কারণ তার মুক্তিযোদ্ধা দেশের জন্য। সেই সময়ে ওই মুক্তিযোদ্ধার একটা সাক্ষাৎকার আমরা নিব বলে ঠিক করেছিলাম। তো আমার সঙ্গে আরও যারা ছিল, তো আমি ওনার সাক্ষাৎকারটা নেওয়ার আগেই কিছু প্রশ্নপত্র রেডি করেছিলাম লিখিতভাবে, এবং সাংবাদিকতা কায়দায় ওনাকে কিছু প্রশ্ন করেছিলাম, এটা আমার মনে আছে। তো এই আমার মনে হয় যে মহান মুক্তিযুদ্ধে আমার সাংবাদিকতার হাতে খড়ি হয়েছে। এখন কতটুকু আমি লেখক বা সাংবাদিক হতে পেরেছি সেটা ভিন্ন কথা, কিন্তু ওই দিকে ঝোঁক ছিল। আচ্ছা, এই ব্যাপারে আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হলো যে তোর ঝোঁক, তোর আগ্রহ, হ্যাঁ, তোর টেন্ডেন্সি কোন দিকে ছিল ওই সময়টা? মানে আমরা তো একই সময়ে বড় হয়েছি, বেড়ে উঠছি, তো মানে ঠিক সমস্যা, আমি তোর ঝোঁকগুলা কি বিষয়ে পড়ছি? অ্যাকচুয়ালি আমি পড়ালেখার প্রতি আমার ঝোঁকটা একটু কমই ছিল। মানে পড়ালেখা বলতে আমি হচ্ছে পুস্তকের কথা বলছি, কিন্তু আমি আসলে এমনি পাঠ্যপুস্তক ছাড়া অন্য অনেক বিষয়ে পড়ালেখা করতাম। বিশেষ টেকনিক্যাল যে বিষয়গুলো আছে, একটা রেডিও কীভাবে কাজ করে, এটা আমার খুব জানা আগ্রহ হইতো। এবং আমার একটা জিনিস, আমার গানের প্রতি আমার খুব একটা ঝোঁক ছিল। তখন তো আসলে অ্যাকচুয়ালি রেডিও ছাড়া কিছুই ছিল না। আমি রেডিওতে আমার প্রিয় গানগুলো কখন হবে, আমি জন্য রেডিওতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম এবং গান শুনতাম। এবং আমার এটাও মনে আছে, যখন একটু বড় হই তখন আমি হোটেলে যেয়ে ওই চা খাওয়ার জন্য হোটেলে যে বসে গান শোনার জন্য হোটেলে যে বসে চা খাইতাম। আমিও, আমার কয়েকটা বন্ধু ছিল, আর 3-4টা বন্ধু ছিল, তারা সবাই গান খুব পছন্দ করতো। এবং আসলে ছোটোবেলায় আমি গান শিখতাম, আমার খুব আগ্রহ ছিল। আমার আরও 2-3টা বন্ধু ছিল, তারাও শিখতো। আমরা হোটেলে যেয়ে বসে বসে সেই গান শুনতাম, পুরোনো দিনের গান শুনতাম, অথবা তখন অল ইন্ডিয়া রেডিওতে গান হইতো, সেগুলো শুনতাম। তো এই দিকে আমার মেনলি ঝোঁক ছিল। যদিও একটা ভালো শিল্পী আমি হতে পারিনি, কিন্তু বাট আজও গান আমাকে নাড়া দেয়, আজও গান আমি শুনি এবং আজও আমি গান গাই। আচ্ছা, তোর বন্ধু বান্ধবের কথা বললি, তো আসলে এই দিকটায় কিন্তু আসলে তোর যারা বন্ধু তারা আমার বন্ধু ছিল না, হ্যাঁ, এটা আমি অনেক খেয়াল করছি। আমার আবার আলাদা প্যাটার্নের বন্ধু ছিল, আর বন্ধু আমার ওইভাবে ছিলও না বলতে গেলে। আমি তো মনে পড়ে যে 1-2জন নাম করতে পারি, যেমন ডক্টর ইবনে সাইদ এবং সৈয়দ সাইফুদ্দিন। এরা দুজন আমার বন্ধুর মতো ছিল, আমি তাদেরকে বন্ধুর মতো মনে করি। তারাও আমার সঙ্গে বন্ধুসুলভ আচরণ করেছে এবং এখনো করছে। তো তোর বন্ধু বান্ধবদের সম্পর্কে শুনি তো। অ্যাকচুয়ালি আমরা তো একই ক্লাসে পড়তাম, সুতরাং তোর যারা বন্ধু তারা আমারও পরিচিত। সাইফুদ্দিনকে আমিও চিনতাম, সে খুব ভালো ছাত্র ছিল।
কেন আমার তো মনে আছে স্কুলের যে ফার্স্ট বয় ছিল সম্ভবত বন্ধুর নাম, তার সঙ্গে তো খুব ভালো সম্পর্ক ছিল, খুব ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু আমার সঙ্গে তার খুব একটা ভালো বন্ধুত্ব ছিল না। স্কুলের বন্ধু মধ্যে একজন ছিল স্বপন। তো স্বপন ছেলেটা আবার সে কিন্তু ছাত্র ভালো ছিল, খারাপ না, আমার চেয়ে ভালো ছাত্র সে। যদিও ছেলেটা আসলে মারা গেছে, সে নাই। আর তাছাড়া আরো অনেকেই ছিল, কিন্তু ঠিক তেমন কাছের বলার মতন তেমন না, যেগুলা বলা বন্ধু ছিল তাদেরকে বলার মতো তেমন কিছু না, এই আর কি। আচ্ছা, আমরা জীবনের এই কৈশোর এবং শৈশবের দিনগুলো কিন্তু মহাকালী এবং আর্যপাড়াতে কাটিয়েছি। তো আসলে আমার এখনো মনে আছে যে আমরা মহাকালীতে এত বড় একটা মাঠ পেয়েছিলাম, যেটা এখন হসপিটাল হয়েছে। ওখানে আমরা খেলতাম। হ্যাঁ, এখন সেটা টিবি হাসপাতাল। আচ্ছা আচ্ছা, টিবি হসপিটাল না, কিন্তু আমরা যখন অনেক কি বিরাট মাঠ, শুধু আমরা না, কয়েকটা দল ওখানে খেলতো আমাদের সমবয়সী, আমাদের চেয়ে বড়, মানে একটা মাঠ মনে হতো এটা যেন একটা স্টেডিয়াম। তো এই যে তবে এবং মহাকালী তে আমরা যখন বড় হয়েছি তখন মহাকালী এত কমার্শিয়ালও ছিল না, এত জমজমাটও ছিল না, খুব খোলামেলা একটা পরিবেশ আমরা পাইছি। হ্যাঁ, তো আসলে তখন ঢাকা সবে গড়ে উঠতেছে 60 দশকে। ওই সময় আমরা আমাদের বালক বেলায় যে খুব খোলামেলা পরিবেশ পাইছি। এখন তো মহাকালীতে গেলে ঘিঞ্জি লাগে, কমার্শিয়াল, সব। আমাদের সময় কিন্তু জিনিসগুলো এরকম ছিল না। সেই দিনগুলোর কথা কিন্তু মনে আছে? হ্যাঁ, আমার সেদিনের কথা খুব পরিষ্কার মনে আছে। আমার মনে আছে যে মাঠে আমরা খেলতে যেতাম, সে বিরাট বড় মাঠ ছিল, আমরা প্রত্যেকদিন বিকালে সেখানে যেতাম খেলতে, এবং সেই মাঠে আমাদের মাঠের লিডারও ছিল তুই। আমার মনে আছে যে আমরা সবাই তোরে খুব মানতাম, আমরা সবাই একসঙ্গে খেলাধুলা করতাম। কিন্তু ওই সময় যারা আমার বন্ধু বান্ধব ছিল বা তোর বন্ধু ছিল, তাদের কারোর সঙ্গে আমার মানে যোগাযোগ নাই। তারা কে কোথায় চলে গেছে জানি না, কিন্তু আমার সাথে যাদের যোগাযোগ আছে তারা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড। আমার স্কুল ফ্রেন্ড কিছু ছিল যাদের সঙ্গে মানে এখনো যোগাযোগ আছে, তার 3-4 জন বন্ধু আছে, খুব ভালো যোগাযোগ আছে। এবং আমার মনে আছে আমার একটা স্কুল ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল কায়ুম। সে একদিন স্কুলে যে বসছি, তখন আমাদের স্কুলে স্কেল নিয়ে যেতে হতো। স্কেল না নিয়ে গেলে স্যার আবার চেক করতে হবে স্কেল কে নিয়ে আসে নাই। এবং যদি কেউ নিয়ে না যেত তাহলে স্যার আচ্ছা দেবে, পিটাই নিত। আর তখনকার মার আসলে খুব কঠিন মার, ওই যে মরিচের ডাল দিয়ে পিটাই একেবারে মানে চামড়া ছেড়ে ফেলতো এরকম বাইরে। তো যাই হোক, আর আমি তো সেই স্কেল নিয়ে যাইনি। তখন আমার সেই বন্ধুটা সে কী করছে, তার স্কেলটা সে 2 ভাগ করে ভেঙে অর্ধেক আমাকে দিচ্ছে, অর্ধেক সে নিচ্ছে। নিয়ে যখন স্যার বলছে স্কেল উঠাও, তখন আমরা সেই অর্ধেক উঠাইছি, এবং সেই অর্ধেক উঠানোর পরে তাই স্যারে মারে হাতে পাচ্ছি। ওই সময় ওই বয়সে একটা ছেলে, আমার কাছে মনে হচ্ছে অনেক বড় একটা স্যাক্রিফাইস, সে তার স্কেলটা ভেঙে ফেলছে। এই জন্য সে তার বাসায় হয়তো বা বকা খাইছে, বাসায় গার্জেনের হয়তো মার খাইছে, কিন্তু তারপরও সে তার বন্ধুর জন্য সে অনেক কিছু করছে। এটা আসলে আগে করতো, এখন মনে হয় না যে সেরকম বন্ধু আর না আছে। আসলে এখন তো আমরা দেখি যে সমসাময়িক সমবয়সীরা একজন আরেকজনের মাইরেও ফেলে, দেখছি। কিন্তু আমাদের সময় যে একটা পিওর বন্ধুত্ব ছিল, নিঃস্বার্থ, একটা সামাজিক, অনেক সময় বন্ধু ভাইয়ের চেয়েও বেশি শুভাকাঙ্ক্ষী ছিল, এবং বন্ধুত্ব বলতে যে জিনিসটা সেটা তখন সত্যিকার অর্থে সেই সময় ছিল। এবং আমাদের ভাগ্য ভালো, আমরা সৌভাগ্যবান যে আমরা আমাদের সময় এরকম কিছু বন্ধু বান্ধব পেয়েছি। রাইট। তোর কি মনে আছে তেজগাঁও স্কুলের কথা? হ্যাঁ, মনে থাকবে না, কারণ আমরা ক্লাস 5 থেকে ম্যাট্রিক পরীক্ষা তো ওখান থেকে দিয়েছিলাম। একটা বড় একটা সময় আমরা ওখানে কাটিয়েছি, সুতরাং আর পরিষ্কার মনে আছে। এবং আমার একটা জিনিস মনে আছে, যখন পলিটিক্স আমরা পড়তাম তখন আমি শুধু ভাবতাম কবে আমার এই পড়াটা শেষ হবে, কবে আমাকে স্কুলে আসতে হবে না। এই জিনিসটা খুব মনে পড়ে এখন, কিন্তু এখন মনে হয় ওই দিনটাই খুব ভালো ছিল, মজার ছিল, আনন্দের ছিল। হ্যাঁ, এটা তো আছে। আর তাছাড়া দেখিস ওই সময় তেজগাঁও পলিটেকনিক হাই স্কুল, এটা কিন্তু খুব নাম করা ঢাকার মধ্যে একটা
প্রসিদ্ধ স্কুল ছিল। এবং নাম করা একটা স্কুল ছিল। আমার এটাও মনে আছে যে আমাদের হেড স্যার, হ্যাঁ, যিনি হেডমাস্টার ছিলেন, উনি ছিলেন তখনকার সময়ে প্রেসিডেন্ট পুরস্কার প্রাপ্ত, স্বর্ণপদক প্রাপ্ত একজন টিচার। তো আসলে তেজগাঁও স্কুল আসলেও একটা ভালো স্কুল, আমরা পড়াশোনা করছি এবং তার একটা ভালো রেজাল্টও আসছে। এটা সে নিজের গর্ব না, আমি মানে সত্যটাকে বোঝানোর জন্য বলছি। আমরা একটা ভালো স্কুলে, বিশেষ করে হাই স্কুল থেকে এই ম্যাট্রিক পর্যন্ত একটা ভালো স্কুলে পড়েছি বলেই হয়তো আমরা যখন বাইরে গেছি তখন আমরা অনেক মানে শিক্ষিত ছেলেদের চাইতেও, হয়তো গ্রাম বা মফস্বল থেকে আসছে, কিন্তু তাদের চাইতেও আমরা সুপারভাইজার পোস্টটা আমরা পাইছি, অফিসিয়াল পোস্টগুলো আমরা পেতাম। ঢাকার ছেলেরা যারা নাকি একটু ভালো স্কুল করছে, যারা নাকি লেখাপড়া একটু অ্যাডভান্স ছিল তারা, হ্যাঁ। তো আমি এমন দেখছি, এটা অবশ্য নিজের গর্ব না, মানে বাস্তবতা বোঝানোর জন্য বলছি। হয়তো এম এ পাস, হ্যাঁ, সে এসে বলছে নজরুল ভাই বিদেশের বাড়িতে, নজরুল ভাই একটা অ্যাপ্লিকেশন লিখে দেন না, হ্যাঁ। তো বললাম যে আপনি না এম এ পাস করছেন? করছি, কিন্তু অ্যাপ্লিকেশন তো ইংরেজিতে লিখতে হয়, বুঝলেন না, তো বাংলা অ্যাপ্লিকেশন চলবে না। আমি বলছি ক্লাসে 8 তো ইংরেজিতে অ্যাপ্লিকেশন শেখানো হয়, আপনি তো যাই, তাকে লজ্জায় ফেলার জন্য আমি বলছি না, বলছি এই জন্য যে আসলে একটা ভালো স্কুলে পড়াশোনা, একটা ভালো পরিবেশে পড়াশোনা, এটা জীবনের কোনো না কোনো সময় খুব ভালো কাজে লাগে। মানে সেই কথাটা বোঝানোর জন্য আমি এই ঘটনাটা বললাম। না ঠিকই, আসলে ব্যাপারটা তাই। আমরা স্কুলে পড়ে অনেক কিছু শিখেছি এবং আমার মনে আছে আমরা যে স্কুলে পড়তাম সেই স্কুলের হেডমাস্টার নাম ছিল নুরুল ইসলাম। উনি খুবই বিখ্যাত একজন মানুষ ছিলেন এবং এটা তো ঠিক যে ওই স্কুলে পড়ে আমরা অনেক কিছুই শিখছি, জানছি, যেটা আমাদের পরবর্তী জীবনে প্র্যাকটিক্যাল লাইফে অনেক কাজে লাগছে। সে ছোটবেলার কথা বলতে দেয় আমাদের, কিন্তু এগুলো তো সবই আমাদের কৈশোরকালের কথা। একটা মুক্তিযুদ্ধ কিন্তু বাদ দেওয়া যাবে না, কারণ মুক্তিযুদ্ধ আমাদের বালক বয়সের, আমাদের কৈশোরকালের, হ্যাঁ, একটা ঐতিহাসিক ঘটনা। তো মুক্তিযুদ্ধ সম্পর্কে, হ্যাঁ, ওই বয়সে তোর যেটুকু মনে আছে বা যেটুকু তুই মনে করতে পারস, যদি বলতি বা জানাইতি, তাহলে আমাদের পরবর্তী বংশধররা বিষয়টা আমাদের কাছ থেকেই জানতে পারবে, আয়ত্ত করতে পারবে। অ্যাকচুয়ালি যখন মুক্তিযুদ্ধ শুরু হয় 1971 সালে, তখন তুই এবং আমি দুজন ক্লাস 5-এ পড়তাম। তো 5টা আসলে তখন বয়সটা খুবই অল্প, কিন্তু তারপরেও আমার এই মুক্তিযুদ্ধের সময়কালীন সম্পূর্ণ ঘটনা আমার পরিষ্কার মনে আছে। আমরা ওই সময় ঢাকায় থাকতাম। ঢাকার থেকে 3 দিনে হেঁটে, আমার মনে আছে যখন 26শে মার্চ রাতের বেলা যখন ঢাকাতে ক্র্যাকডাউনটা হয়, তারপর আমরা 3 দিনে হেঁটে আমার ঢাকার থেকে টাঙ্গাইল যেয়ে পৌঁছি এবং এই 3 দিন আমরা মাইলকে মাইল রাস্তা হেঁটেছি, আমরা গরু গাইতে করে গেছি, আমরা মাছ বাসায় থেকেছি। আমার মনে আছে আমরা মাঝখানে কোথায় ধামরাইতে বা কোনো একটা জায়গা হবে, সেখানে চেয়ারম্যানের বাসায় আমরা ছিলাম। ওনার বাসায় একটা অনেক বড় একটা কুয়া ছিল। আমরা সন্ধ্যার সময় সেই বাসায় উঠলাম, আমরা সেখানে গোসল করলাম, রাতে থাকলাম, পরদিন সকালে আবার হাঁটলাম, আবার গেলাম। এরপর যখন টাঙ্গাইল টাউনে যে আমরা পৌঁছলাম, টাঙ্গাইল টাউনে পৌঁছানোর পরে সেখানে আমাদের আত্মীয় বাসায় আমরা গেলাম। আমাদের আত্মীয় ছিল, তার বাসায় গেলাম। ওনার বাসাটা ছিল টাঙ্গাইল আগরটাগুর পাড়া কাজী সিদ্দিকীর বাসার পাশে। তখনও কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হয় নাই, কিন্তু যখন কাজী সিদ্দিকী শুনলেন যে ঢাকা থেকে কিছু লোক আসছে, উনি আমাদেরকে দেখতে আসছেন। আমার মনে আছে ওনার কোমরে, ওনার পিঠে ছিল একটা বন্দুক, দোনালা বন্দুক, এবং কোমরে অনেকগুলো একটা নেটের মতন একটা ইসে অনেকগুলো গুলি। সেই কাজী সিদ্দিকী মুক্তিযোদ্ধা ছিলেন। আমরা সমস্ত মুক্তিযুদ্ধের সময় তার যুদ্ধের কথা শুনেছি, তার বীরত্বের কথা শুনেছি, তার নানা ধরনের গল্প শুনেছি এবং ওনার প্রতি ওনাকে আমি আদৌ শ্রদ্ধা এবং স্যালুট জানাই। ওনার মতো একজন সম্মুখ যোদ্ধা হয়তো খুবই বাংলাদেশে অনেক কমই আছে। অনেকেই মুক্তিযুদ্ধ করেছে, ঠিক আছে, তারপরেও ওনার মতন এরকম সাহসী লোক আমি খুব কম দেখেছি।
এবং সমস্ত মুক্তিযুদ্ধের সময়টা আমরা গ্রামেই ছিলাম। আমার এক মামা, উনি মুক্তিযুদ্ধে চলে গিয়েছিলেন। আমার এক চাচা, উনি মুক্তিযোদ্ধা ছিলেন। তো এই আর কি মুক্তিযুদ্ধের ঘটনা। সারা মুক্তিযুদ্ধের বয়স সময়টা আমরা আসলে তেমন কোনো কিছুই করিনি, গ্রামে ছিলাম, এই আর কি। হ্যাঁ, ওটা তুই তো বললি মুক্তিযুদ্ধের মানে সময়কার যে দুঃসহ দিনগুলো, সেগুলোর কথা। তো আমার একটা জিনিস মনে আছে যে আমরা একটা গরুর গাড়িতে যাচ্ছিলাম। গরুর গাড়িতে যাচ্ছিলাম, তো আমাদের মধ্যে সানি মনে হয় খুব ছোট ছিল, ও মনে হয় খাবার জন্য কাঁদতেছিল। আমরা নিজেরাও ক্ষুধার্ত ছিলাম, আমরাও ছোট। তো এটা ওই গারোয়ানটা বুঝতে পেরে সে বলল আমার বড় ভাবিকে যে আপনি বাচ্চাদেরকে এই খাওয়ান, আমার ভাতগুলো আপনি তাদেরকে, আমি তো বাড়িতে খেতেই পারবো, তো আপনি বাচ্চাদেরকে এগুলো খাওয়ান। আমার মনে আছে সেই শান্তিতে ভাত, হ্যাঁ, তার মধ্যে শাক, হ্যাঁ, তারপর গুঁড়া মাছ, এবং আমার আছে সেটা কই মাছও ছিল। কই মাছের ছিল। কই মাছ ছিল। তো এইসব ইসে আমরা খুব তৃপ্তি সহকারে করলাম, কারণ ক্ষুধার্ত ছিলাম। ফিরোজের কথাই তো বুঝতে পারলেন যে আমরা কতটা ছিলাম, মানে হয়রান পেরেশান ছিলাম, ক্ষুধার্তও ছিলাম। তো এই অবস্থায় এই যে মানুষের মানবিক দিক, হ্যাঁ, এটা আসলে মুক্তিযুদ্ধের সময় একজন একজনের প্রতি যে সহমর্মিতা, একজন একজনের প্রতি যে সহানুভূতি, যে ভালোবাসা, এটা মুক্তিযুদ্ধের সময় এই অল্প বয়সেও আমরা খুব অন্তর থেকে ফিল করছি, এই আর কি। ঠিক তাই। আসলে তখন যে মানবতাটা ছিল বা মানুষ দেখাইছে, হইতে পারে সময়ের প্রেক্ষিতে জীবনের গতিগত অনেক কিছু পাল্টাই গেছে, হয়তো সেটা এখন আর নাই, হয়তো বা এখনকার বাস্তবতায় সেটা হয়তো সেভাবে থাকা সম্ভব না। তখন যা ছিল, এখন মানুষের জীবন আরো অনেক কঠিন হয়ে গেছে, এখন মানুষের জীবন আরো অনেক বেশি যন্ত্রণাদায়ক হয়ে গেছে। তো যা যা হয়তো সেই জিনিসটা এখন আর নাই। মুক্তিযুদ্ধ নিয়ে আসলে আরো কিছু বলার আছে, কারণ মুক্তিযুদ্ধের মানে গৌরবটা এতই পরিব্যাপ্ত, যে আমরা যে ওই সময় কিশোর ছিলাম, এবং আমরা যে মুক্তিযুদ্ধকে প্রত্যক্ষ করছি, এটা এখন এই বয়সে এসে বুঝতে পারি যে এটা আমাদের জীবনের একটা ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক মুহূর্ত। তো এই জন্য মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে ভালো লাগে। তোর কি মনে আছে যে আমরা তখন গ্রামে, হ্যাঁ তুই তো বললি যে আমরা পুরো সময়টা গ্রামে ছিলাম, কিন্তু মানে মণিকাকা, মণি খন্দকার, সে কিন্তু মুক্তিযুদ্ধে গেছিল, এবং উনি যখন আসতো, মানে ওনার ক্যাম্পের থেকে, সেই পাহাড়ের থেকে আসতো, ওনার কাছে গ্রেনেড থাকতো। তো আমরা এগুলো খুব উৎসাহ এবং ছেলে মানুষের উৎসুককে বা উৎসাহের কারণে সেগুলো দেখতাম, ওনার পিছিয়ে পিছিয়ে ঘুরতাম। তো তারপরে তো ছোট ভাই, মানে আমার অরুণ ভাই, বাবলু ভাই, এরাও পরবর্তীতে মামা, বড় মামা, হ্যাঁ। তো সেগুলো পরের ঘটনা, কিন্তু একটা প্রত্যক্ষ মুক্তিযোদ্ধা কে আমরা তখন দেখি খুব কাছ থেকে, তার গ্রেনেড আমরা দেখি, তার সে বহন করতেছে, সেটা ছিল মণি খন্দকার। জি, হ্যাঁ, ওনার কথা মনে আছে। এবং উনি আমার স্বাধীনতার পরে ওনার ছবি আবার আমি মুক্তিযুদ্ধের যে ছবি তখন ছাপা হয়েছে, সম্ভবত ইত্তেফাক পত্রিকাতে, তো ওনার ছবিটাও ছাপা হয়েছিল মুক্তিযুদ্ধ হিসেবে। পিঠে না, ঘাড়ের উপরে একটা সম্ভবত এলএনজি একটা ছিল, যে ছবি আমার এখনো মনে আছে। এবং উনি সত্যিকার অর্থে একজন পিওর মুক্তিযোদ্ধা ছিলেন। অনেক মুক্তিযুদ্ধ আছে যারা হয়তো বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে চলে গেছে, যাওয়ার পরে ইন্ডিয়াতে থাকছে, এবার ফিরে আসছে, তারা মুক্তিযোদ্ধা হয়েছে, সেখানে মুক্তিযোদ্ধা ছিলেন না, কিন্তু সত্যিকার অর্থে একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আমার মনে আছে যে আসলে মুক্তিযুদ্ধটা আমাদের এই কিশোর বয়সে আমাদেরকে এতটাই প্রভাবিত করছিল যে আমরা নিজেরা গেরিলা ফাইট খেলতাম, দলে ভাগ হইয়া গেরিলা ফাইট, মুক্তিযোদ্ধা শাস্তাম। হ্যাঁ, মুক্তিযোদ্ধা শাস্তাম। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, তো এগুলো আসলে একটা স্মরণ রাখার মতো একটা ব্যাপার আসলে, ঠিকই। তো তুই তোর কর্মজীবন, তোর মানে বিয়ে, প্রেম, ভালোবাসা, এগুলো নিয়ে কিছু একটা বল, শুনি একটু। এখন প্রেমের ব্যাপারে আসলে প্রেম তো মানুষের জীবনে থাকেই, এটা খারাপ কিছু না। তো
আসলে ঠিক কিশোর বয়সের যে প্রেম সেটা আমার জীবনে হয় নাই। হ্যাঁ, অনেকের হয় বালক বয়স, কিশোর বয়সের প্রেম এবং সিরিয়াস প্রেম। আমি প্রথম যখন প্রেম করি তখন আমার বয়স 21, হ্যাঁ, ম্যাচিউর বলতে গেলে। এবং আমার প্রেমটা ছিল আমাদেরই প্রতিবেশী একজন সিনেমার নায়িকা, আমাদের পাশে থাকতেন, ভাড়া থাকতেন, আমরাও ভাড়া থাকতাম, হ্যাঁ, রিয়াজদের বাসাতে। তো ওই সময় ওই মেয়েটার সঙ্গে আমার একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমার মনে আছে সেই সময় সে একজন বেশ প্রতিষ্ঠিত নায়িকা ছিল এবং নায়িকা ছিল এবং সে বেশ ভালোই, তার যথেষ্ট সুনাম ছিল এবং তখন সেটা আমরাও কম বেশি কিছু কিছু জানতাম। তখন অবশ্য তখনকার দিনে প্রেম ছিল আসলে অনেকটা গোপন একটা ব্যাপার। আর এখন যখন প্রেমটা সামাজিক জীবনের প্রতিষ্ঠা পেয়ে গেছে, তখন আসলে ঠিকভাবে প্রেমটা সামাজিক জীবনের প্রতিষ্ঠা পায় নাই। তখন প্রেমটাকে গার্জেন লেভেল থেকে খুব একটা ভালো চোখে দেখা হতো না, তো যার জন্য সবাই এটাকে গোপন রাখতে চাইতো। তোর ব্যাপারটা হয়তো একটা তাই ছিল। আমরা তারপরেও কিছু কিছু জানতাম আর কি এই ব্যাপারটা। আমার প্রেমটা আমি তো বললাম তখন আমার বয়স 21, আমি কলেজে পড়ি। তো আমার মনে হয় তোর প্রেমটা মানে আরো একটু ছোটবেলায় হয়েছে, আমার যতদূর মনে হয়। রাইট। এটা এটা তো মানে আরো ছোটবেলায় হয়েছে। তুই যেমন আমার সম্পর্কে কিছু কিছু জানোস, আমি তো তোর সম্পর্কে পুরোটাই জানি। হ্যাঁ, তো কিন্তু তোর মুখ থেকে শুনতে চাচ্ছি প্রেমের বিষয়ে। আসলে অ্যাকচুয়ালি এই ধরনের কথা না বলতে মানে আমি একটু লজ্জাই পাই, কারণ এখন আমার ছেলে মেয়েরাও বড় হয়ে গেছে। আমি যখন প্রথম প্রেমে পড়ি তখন আমি ক্লাস 9-এ পড়ি, খুবই ছোট। আর এমনিতেও আমি একটু ছোট বয়সেই লেখাপড়া শুরু করেছিলাম। তো দীর্ঘ জীবন ওই এক প্রেমী অবশ্য আমি দীর্ঘ সময় ধরে করেছি, সেটা হচ্ছে প্রায় মেবি 7-8 বছরের কম না। তো যাই হোক, এখন ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, নাতি বড় হয়ে গেছে, এখন এই না খুব বেশি বলতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ আমি আর করি না, তো যার জন্য এটা নিয়ে আর তেমন কিছু বলতে চাচ্ছি না। তুই তোর কর্মজীবনের কথা বল। না না, প্রেমের বিষয়টা আসলে এতই আকর্ষণীয় যে তোমার নাতিপুতি হলেও তারাও ব্যাপারটা এসে বেশ উপভোগ করবে বলে আমার তো মনে হয় যে তোর এই প্রেমটা পরিণতি পেয়েছিল। হ্যাঁ, আমি ওই একটাই প্রেম করছিলাম এবং সেটাই তাকে বিয়ে করেছিল, এটা ঠিক, বিয়ে করেছিলাম। তবে আমার ব্যাপারে কিন্তু সেটা হয়নি, আমার ব্যাপারে সেটা হয়নি। আমি আগেই বলছি সে একজন অভিনেত্রী ছিল, সিনেমার নায়িকা। তো আসলে মানে আমি যদিও বলছি 21 বছর, হয়তো আমি ছেলে মানুষ ছিলাম তার তুলনায়। হ্যাঁ, সে অনেক ম্যাচিউর ছিল। তো আমি তাকে বিয়ে করতে চাইছিলাম, আমিও তাকে বিয়ে করতে চাইছি। তো সে আমাকে সরাসরি বলছে যে না, তোমার সঙ্গে বিয়ের সম্পর্ক সম্ভব না। এবং মানে সে আমাকে আরও বলছে যে আমি তোমার জীবনটা ব্যর্থ করতে চাই না। তো তার এই দু একটা ডায়লগে, এবং সেগুলো খুব আন্তরিক কথাই ছিল, মন থেকেই সে বলছে, বোঝা যায় যে মেয়েটা আমাকে সত্যিকারভাবেই ভালোবাসত। আচ্ছা, এখন আমরা অন্য প্রসঙ্গে যাই তাহলে। আচ্ছা, তুই তোর বল। কর্মজীবন, তুই তো আসলে মানে সাহিত্য চর্চা নিয়ে কবিতা, গল্প এইসব নিয়ে সারা জীবন তুই তোর জীবনটাকে তুই এইভাবে এই পথে তুই চালিয়েছিস। তো তোর এবং তুই পত্রিকায় সাংবাদিকতা করেছিস, পত্রিকায় সম্পাদনা করেছিস, এই ধরনের কাজই করছিস। তো তোর এই লাইফটার উত্থান পতন, ভালো মন্দের, কষ্টের, সুখের কিছু কথা একটু বল। আসলে আমার মনে হয় আমাদের আলোচনায় একটা চ্যাপ্টার বাদ পড়ে গেল, যে আমার যে সাংবাদিকতা জীবন, লিখতেছি ছোটোবেলার থেকেই। জাতীয় দৈনিক, অনেক পত্রিকা আমার লেখা ছাপাও হয়েছে। তো তুই যে একটা বললি যে সম্পাদনা, আসলে আমি
পত্রিকায় কাজ করার চাইতে ম্যাগাজিনে কাজ করার প্রতি বেশি আমার আগ্রহ ছিল, কারণ পত্রিকার কাজগুলো আসলে রাত জেগে করতে হয়। হ্যাঁ, যে কোনো দৈনিক পত্রিকা আমার অনেক সুযোগ ছিল, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবেই ওই দিকটা যাইনি, কারণ রাত জেগে কাজ করাটা আমার বরাবরই খুব অপছন্দের ছিল। আমার মনে হয়েছে সবসময় যে মানুষ রাত্রে বিশ্রাম নেবে, ঘুমাবে, হ্যাঁ, রাতে কেন সে কাজ করবে? হ্যাঁ, এটা আমার কাছে একটা প্রকৃতি বিরুদ্ধ ব্যাপার সবসময় মনে হয়েছে। সেই কারণে আমি ম্যাগাজিনগুলোতে কাজ করতাম দিনে এবং খুব রিল্যাক্স মুডে কাজ করতাম। আমি বাংলাদেশের এই অর্থবাণী, অর্থনীতি বিষয়ক পত্রিকা, সেটা বাংলা এবং ইংরেজি দুটি ভাষণে হয়, সেটাই কাজ করছি দীর্ঘ সময় নির্বাহী সম্পাদক হিসেবে। তো আর অন্য লোকে আমি কাজ করছি প্রায় 15 বছরের মতো, এবং এখনও করতেছি। তো সেটা একটা আন্তর্জাতিক মানের ম্যাগাজিন, সেখানে কাজ করি। তো আসলে এই লেখালেখি একটু ঝোঁক ছিল বলেই হয়তো পত্রিকার কাজগুলো আমার কাছে কখনো বোরিং লাগেনি, কারণ পত্রিকা তো লেখালেখির কাজ। সেই অর্থে আমার এটা আমি খুব রিল্যাক্সভাবেই জীবনযাপন করছি। মানে ইসের তোর এই প্রফেশনাল যে এই বিরক্তি, প্রফেশনাল যে একটা কষ্ট, প্রফেশনাল যে একটা ব্যাপারগুলো, জটিলতা, এইগুলো আমি কখনো ফিল করিনি। আমি খুব রিল্যাক্সভাবেই কাজ করছি, যেহেতু আমার লেখালেখির দিকে ঝোঁক ছিল, প্রতির কাজটা লেখালেখির, সেহেতু আমার কাছে খুব স্বাচ্ছন্দ্যে আমি কাজগুলো করছি। তারপর তো প্রফেশনাল লাইফে তুই হ্যাপি, নির্দ্বিধায় আমরা বলতে পারি। হ্যাঁ, একটা কথা আছে ইংরেজিতে, এ হ্যাপি ম্যান ইজ হু নোজ হোয়াট হি ওয়ান্টস ইন হিজ লাইফ। মানে একটা সুখী মানুষ সেই যে জানে সে জীবনে কি চায় বা কি হতে চায়। আসলে এই দিক থেকে আমাকে সুখী বলা চলে।